হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। একটু আগে আপনারা যে ভিডিওগুলো দেখলেন সেগুলো হচ্ছে আমার সুইজারল্যান্ড ট্রিপের কিছু ক্লিপ। আমি কদিন আগে কিন্তু ইউরোপ থেকে ঘুরে এসেছি। এই ট্রিপে আমার ট্যুর পার্টনার ছিল আমার ওয়াইফ। আমরা দুজনেই কিন্তু ঘুরতে অনেক পছন্দ করি। এটা আমাদের 10th ইন্টারন্যাশনাল ট্রিপ। সুইজারল্যান্ডে আমরা ছিলাম চমৎকার একটি ভ্যালি লাউটারবোর্নেনে, গিয়েছিলাম মেঘে ঢাকা একটা জায়গা ম্যানলিশিনে, ক্রুজ করেছিলাম ইন্টারলকেন শহরের লেক ব্রিয়ান্সে, ট্রাই করেছিলাম বিভিন্ন সুইস হ্যান্ডমেড চকলেট এবং সবশেষে গিয়েছিলাম সুইজারল্যান্ডের খুব সুন্দর একটি জায়গা গ্রিন্ডেলওয়াল্ডে। ইউরোপে আমরা ল্যান্ড করেছিলাম জার্মানির মিউনিখে এবং সেখান থেকে মুভ করেছিলাম সুইজারল্যান্ডে। আমার আগের ভিডিওতে অর্থাৎ জার্মানি ট্রাভেল ব্লগে আমি শেয়ার করেছি কিভাবে ভিসা করেছি, কোন এয়ারলাইন্স চুজ করেছি, টিকিট কত নিয়েছে, আরও বেশ কিছু ডিটেলস। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট সেকশনে লিঙ্ক করে দিচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সুইজারল্যান্ড ট্রিপের হোল এক্সপিরিয়েন্স, কোথায় কোথায় গিয়েছি, কিভাবে গিয়েছি, কত খরচ পড়লো, সব কিছু। এছাড়াও এই ট্রিপের যাবতীয় ডিটেলস আপনারা আমার ওয়েবসাইটের ট্রাভেল সেকশনে পেয়ে যাবেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট সেকশনে লিঙ্ক করে দিচ্ছি। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি। আজকের ভিডিওটা সাপোর্ট করেছে গোজায়ান। ট্রাভেল প্ল্যানিং করার সময় খেয়াল রাখবেন, পারফেক্ট ট্রাভেল এক্সপিরিয়েন্স পেতে হলে আপনাকে ঠিক সিজনে ট্রাভেল করতে হবে। আর সেটার জন্য পারফেক্ট সময় হচ্ছে গোজায়ানের সিজন অফ ট্রাভেল। কারণ ট্রাভেলের এই সিজনে গোজায়ানে পাওয়া যায় অনেক অনেক ডিলস আর অফার্স। ফ্লাইট, হোটেলের এত অপশন, সাথে পছন্দ করে নেওয়া যায় ট্যুর প্ল্যান। গোজায়ানের অ্যাপ থেকে দেখে ট্রাভেল বুক করা খুবই ইজি। তবে রিল্যাক্সডভাবে লিমিটলেস ঘোরাঘুরির জন্য বুকিং করে ফেলতে হবে আগেই। শুধু প্ল্যানিং পরের জন্য ফেলে না রেখে এখনই লিমিটলেসভাবে প্ল্যানিং করে ফেলুন গোজায়ানের সাথে এই সিজন অফ ট্রাভেলে। আমাদের ইউরোপ ট্যুরটা ছিল 22 দিন 22 রাতের একটি রাউন্ড ট্রিপ। এর আগের ভিডিওতে আমি অলরেডি জার্মানি এবং অস্ট্রিয়া কভার করেছি। এখন সুইজারল্যান্ড। আমাদের যাত্রা শুরু হয়েছে জার্মানির মিউনিখ শহর থেকে এবং গন্তব্য ছিল সুইজারল্যান্ডের লাউটারব্রুনেন। সেখানে আমরা গিয়েছি ট্রেনে করে। মিউনিখ এইচবিএফ থেকে জুরিখ এইচবিতে একটি স্টপ এবং জুরিখ এইচবি থেকে ইন্টারলকেন ওস্টে আরেকটি স্টপ এবং এরপরেই লাউটারব্রুনেন। আপনারা যারা সরাসরি বাংলাদেশ থেকে জুরিখে নামবেন তারা জুরিখ এইচবি থেকে এই ভিডিওটা ফলো করতে পারেন। ট্রেনের জন্য আমরা ইউরেল পাস কিনেছি, 7 দিনের ফ্লেক্সি পাস। 1 মাসের মধ্যে যে কোনো 7 দিন আনলিমিটেড রিজিওনাল ট্রেনে আমরা ট্রাভেল করতে পারবো এবং এটা ইউরোপের 33টি দেশের জন্য ভ্যালিড। 7 দিনের মধ্যে আমরা 3 দিন ব্যবহার করেছি সুইজারল্যান্ডে। এছাড়াও ইন্টারলকেনে লেক থুন এবং লেক ব্রিয়ান্সের ক্রুজওয়েতে ইনক্লুডেড এবং বেশ কিছু অ্যাক্টিভিটিতে স্পেশাল কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। আমাদের 7 দিনের ফ্লেক্সি পাস পার পারসন 322 ইউরো করে নিয়েছে, অর্থাৎ পার ডেতে খরচ হয়েছে 46 ইউরোর মতো। এর সাথে পার ডে সিট রিজার্ভ করতে 10 থেকে 20 ইউরোর মতো এক্সট্রা খরচ হয়। ইউরেল পাস ছাড়াও সুইস ট্রাভেল পাস অথবা সুইস হাফ ফেয়ার কার্ড অল্টারনেট অপশন হিসাবে আপনারা দেখতে পারেন। তবে চাইলে কোনো পাস না কিনেও কিন্তু আপনারা আলাদাভাবে ট্রেনের টিকিট করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু খরচটা বেশি পড়তে পারে। আর ইন্টারনেটের জন্য trip.com থেকে 30 দিনের ইন্টারনেট সিম নিয়েছিলাম $14 দিয়ে। আমার ওয়েবসাইটের ট্রাভেল সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। সুইজারল্যান্ডে আমরা সব পেমেন্ট করেছি ক্রেডিট কার্ড ব্যবহার করে। আমরা যখন গিয়েছি তখন 1 সুইস ফ্রাঙ্ক সমান 150 টাকা ছিল। আমরা সুইজারল্যান্ড গিয়েছিলাম 24 সেপ্টেম্বর 2025-এ। আমরা সকাল 6টার সময় বের হয়ে পড়লাম। আমাদের ট্রেন 7টার দিকে। দেখেন এখনও কিন্তু অন্ধকার। আজকে মিউনিখে বৃষ্টি পড়ছে এবং কিছুটা শীতও কিন্তু আছে। একটু পরেই আমাদের ট্রাম চলে আসলো, আমরা উঠে পড়লাম।
যাচ্ছি ট্রেন স্টেশনে। কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম মিউনিখ এইচবিএফে। বলে রাখা ভালো, এইচবিএফ মানে হচ্ছে সেন্ট্রাল ট্রেন স্টেশন। এই ট্রেন স্টেশনটা মোটামুটি বড়ই। মিউনিখ থেকে ট্রেনে করে বিভিন্ন সিটিতে মুভ করার জন্য আপনাকে কিন্তু এখানে আসতে হবে। আমরা আমাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি। কিছুক্ষণ পরেই পেয়ে গেলাম আমাদের প্ল্যাটফর্ম। আমাদের প্রথম স্টপ জুরিখ এইচবি, অর্থাৎ জুরিখ সেন্ট্রাল ট্রেন স্টেশন। ছাড়বে 6:54-তে। এটা আমাদের ট্রেন ইউরোসিটি। আমরা উঠে গেলাম। ভিতরের পরিবেশ খুবই সুন্দর। বড় লাগেজ রাখার জন্য আলাদা স্পেস রয়েছে, তবে আমি সাজেস্ট করব একটু আগে আগে এসে লাগেজগুলো রেখে দিতে, আদারওয়াইজ কিন্তু অকুপাইড হয়ে যায়। যেমন দেখেন আমাদের কম্পার্টমেন্টেরটা কিন্তু অলরেডি ফুল। ট্রেন ঠিক সময় মতো চলা শুরু করলো। বাইরে এখনও বৃষ্টি পড়ছে। ট্রেনের প্রতিটা সিটেই পাওয়ার আউটলেট রয়েছে এবং রাইডটাও বেশ স্মুথ ছিল। ওয়েদার মেঘলা হলেও বাইরের সব কিছু খুব সুন্দর লাগছিল। এখন চলে আসি ট্রেন টিকেটে। আপনি যদি চান তাহলে ban.com থেকে অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে টিকিট পারচেস করতে পারেন। তবে আমরা ইউরোপ ট্রিপের জন্য ইউরেল পাস নিয়েছিলাম 7 দিনের জন্য, যার 3 দিনই আমরা ব্যবহার করেছিলাম সুইজারল্যান্ডে। আর ভিডিও শুরুতেই কিন্তু ইউরেল পাস সম্পর্কিত বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, আমরা ট্রেন ছাড়ার আগেই ইউরেল অ্যাপে আমাদের গন্তব্য ঠিক করে টিকিটটি অ্যাক্টিভ করে নিলাম। আমাদের মূল গন্তব্য বার্নের লাউটারব্রুনেন ভ্যালি। যেতে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 6.5 ঘন্টা। কিছুক্ষণের মধ্যেই ট্রেন সুইজারল্যান্ডে ঢুকে গেল। আশেপাশে ছবির মতো সুন্দর বাড়িঘর দেখতে দেখতে আগাচ্ছি। তবে ওয়েদারটা এখনও মেঘলা। ইউরোপে টানা অনেকদিন সানি ওয়েদার পাওয়ার ব্যাপারটা অনেকটাই ভাগ্যের উপর ডিপেন্ড করে। আপনি কিন্তু একটানা অনেকদিন সানি ওয়েদার পাবেন না। যাই হোক, আমরা 3.5 ঘন্টা পর পৌঁছে গেলাম জুরিখ এইচবিতে। আমরা এখান থেকে যাব ইন্টারলকেন ওস্টে। এখানে আমাদের ট্রেনটা ছাড়বে 35 মিনিট পর। টিকিট করার সময় খেয়াল রাখবেন আপনাদের ট্রেন চেঞ্জ করার টাইম যেন মিনিমাম 20 মিনিট হয়ে থাকে, কারণ অনেক সময় কিন্তু ট্রেন লেট করে ফেলে। যাই হোক, আমরা নির্দিষ্ট প্ল্যাটফর্মের দিকে আগালাম। আমাদের ট্রেন ছাড়বে 11:02 ঠিক সময় মতো ট্রেন চলে আসলো। এই ট্রেনটা আবার দোতলা। আমরা উপরের তলায় সিট নিয়েছি, সেখানেই যাচ্ছি। এই ট্রেনটার পরিবেশও খুব চমৎকার, স্পেশালি উইন্ডোগুলো কিন্তু বিশাল বিশাল। এটা একটা ইন্টারসিটি ট্রেন। দোতলা হওয়াতে বেশ ভালো ভিউ পাচ্ছিলাম। যতই আগাচ্ছিলাম আশেপাশের ভিউ ততই চমৎকার হচ্ছিল। চিন্তা করে দেখেন, এমন একটা চমৎকার লোকেশনে যারা থাকে তারা কতটা লাকি। ওয়েদার মেঘলা হলেও বাইরের সব কিছু খুব সুন্দর লাগছিল, সেই ব্যাপারটাই এনজয় করছিলাম। এত সুন্দর পরিপাটি আর গোছানো ল্যান্ডস্কেপ দেখে অবাক লাগে। এখন পাস করছি লেক ব্রিয়ান্স অথবা লেক থুন, দুটোর মধ্যে একটা হবে। এ দুটো লেক ইন্টারলকেনের বেশ পপুলার। জুরিখ থেকে ইন্টারলকেন ওস্টের ট্রেন রাইডটা বেশ এনজয় করবেন। একদম ছবির মতো সুন্দর ভিউ পাওয়া যায়। দোতলায় বড় জানালা সহ সিট হলে তো কথাই নেই। একটু পরেই দেখলাম রোদ উঠেছে। যাই হোক, প্রায় 2 ঘন্টা পর আমরা ঢুকে পড়লাম ইন্টারলকেন শহরে। প্রথম স্টপটি হচ্ছে ইন্টারলকেন ওয়েস্ট। আমরা এখানে নামবো না, এবং ট্রেন 5 মিনিট চলার পরই পৌঁছে গেল ইন্টারলকেন ওস্টে। এটাই আমাদের স্টপ। আমরা নামতে শুরু করলাম। ইন্টারলকেন ওস্ট মাঝারি সাইজের একটি স্টেশন। এখানে আমাদেরকে আরও একবার ট্রেন চেঞ্জ করতে হবে এবং সেখান থেকে আমরা পৌঁছে যাব লাউটারব্রুনেনে। আমরা নির্দিষ্ট প্ল্যাটফর্মের দিকে আগালাম। 10 মিনিট পরই ট্রেন চলে আসলো। আমরা উঠে পড়লাম। আস্তে আস্তে পাহাড়ের দিকে আগাচ্ছি। লাউটারব্রুনেন মূলত পাহাড়ে ঘেরা একটি ভ্যালি, সো দুই পাশে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছিল। আমাদের দুজনেরই খুব এক্সাইটেড লাগছিল, কারণ সুইজারল্যান্ড আমাদের ওয়ান অফ দ্য ড্রিম ডেস্টিনেশনস। দেখেন সরু একটি নদী, ওই যে দেখেন দূরে ছোট ছোট আইকনিক বাড়িগুলো। প্রায় 20 মিনিট পর পৌঁছে গেলাম লাউটারব্রুনেন। আমরা বের হয়ে গেলাম। লাউটারব্রুনেন ছিমছাম সুন্দর একটি ভ্যালি। একটা মূল রাস্তা চলে গিয়েছে সোজা, আর তার দুই পাশে ছোট ছোট কটেজ টাইপ বাড়ি। বাম দিকে দেখেন বিশাল পাহাড়ের দেয়ালের মতো। আবার ডান দিকে লক্ষ্য করেন, এখানেও বিশাল পাহাড়ের এক দেয়াল। আবার দেখেন ঝর্ণাও আছে, আর এর মাঝখানেই হচ্ছে লাউটারব্রুনেন ভ্যালি। এত অসাধারণ একটা ল্যান্ডস্কেপ, যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। সামনাসামনি পাহাড়ে ঘেরা এই ভ্যালিটা এত চমৎকার লাগে যে বলার মতো না। লাউটারব্রুনেন অনেক পুরনো একটি ভিলেজ। 1240 সালেও এই জায়গাটির রেকর্ড পাওয়া গিয়েছে। এখানে আপনারা যে দুটো ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, একটা তো বুঝতেই পারছেন সুইজারল্যান্ডের ফ্ল্যাগ, আরেকটা হচ্ছে ক্যান্টন অফ বার্নের ফ্ল্যাগ। আমরা 10 মিনিট আগানোর পর পৌঁছে গেলাম হোটেলে। পাহাড়ের ঠিক নিচে হর্নার হোটেল নামে এই হোটেলটা বুক করেছিলাম আমরা। আমাদের রুমটা বেশ ভালো ছিল, অনেক স্পেশাস এবং উডেন ওয়ালের, কিছুটা ভিন্টেজ ভাইব রয়েছে। তবে আমাদের রুমের বেস্ট ফিচার ছিল ভিউটা। এত চমৎকার একটা ভিউ দেখলেই মন ভালো হয়ে যায়। এই রুমটা পার নাইট আমাদের খরচ পড়েছে 145 ইউরো। রুমের সব কিছুই ভালো, জাস্ট একটাই ডিসঅ্যাডভান্টেজ, লিফট নেই। যাই হোক, আমরা বের হয়ে পড়লাম।
এত সুন্দর ছবির মতো একটা জায়গাতে এসেছি বিশ্বাসই হচ্ছিল না। সবকিছু এত পরিষ্কার আর পরিপাটি, মনে হয় যেন এখানে ধুলাবালির কোনো অস্তিত্বই নেই। আবার ওই যে দূরের ছোট ছোট বাড়িগুলো দেখেন, মনে হয় যেন ডল হাউস সাজিয়ে রেখেছে। দেখেন পুরো একটা খেলনা শহর মনে হচ্ছে, একদম পারফেক্ট সব কিছু। সরু একটা নদীও আছে এখানে। একটু পরেই দেখলাম দূরের ট্রেন আসছে। তখন সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা মোমেন্ট ছিল যে বলার মতো না। লিটারেলি মনে হচ্ছিল কোনো ড্রিমল্যান্ডে এসে পড়েছি। সুইজারল্যান্ডে আমাদের ফার্স্ট ইমপ্রেশন অসাধারণ ছিল। এখানে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন বিশাল বিশাল পাহাড়ের ভিউ। আর এখানকার বাড়িগুলো খুব সাজানো গোছানো, ব্যালকনি ও জানালাতে রং বেরঙের ফুল থাকে। এবং এক্স্যাক্টলি ওই মোমেন্টে এরকম চমৎকার একটা জায়গাতে থাকতে না পারার আফসোসটাও গাঢ় হতে থাকে। নিজের অজান্তেই হয়তো বলে ফেলতে পারেন, ইস এখানে যদি থাকতে পারতাম। যাই হোক, আমরা দুজন পায়ে হেঁটে হেঁটে এই ভ্যালিটা এক্সপ্লোর করলাম। ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেও বেশ সুদিং একটা এনভায়রনমেন্ট ছিল, ভালো লাগছিল আমাদের। তো মোটামুটি ঘন্টাখানেক আশেপাশে আমরা একটু ঘুরে দেখলাম এবং সন্ধ্যা নেমে আসলে ব্যাক করলাম হোটেলের দিকে। হোটেলের রেস্টুরেন্টেই আমরা ডিনারের জন্য বসলাম। নিয়েছিলাম স্প্যাগেটি এবং অনিয়ন রিংস। টেস্ট আমাদের টেস্ট বার অনুযায়ী কিছুটা ব্ল্যান্ড ছিল, তবে এই ব্যাপারটা আমি জার্মানিতেও কিন্তু ফেস করেছি, সো আই থিঙ্ক এই ব্যাপারটা নর্মাল। আমাদের বিল এসেছিল পার পারসন 18 সুইস ফ্রাঙ্ক। আমরা পে করেছিলাম ক্রেডিট কার্ড ব্যবহার করে। পরদিন সকাল সকাল উঠে গেলাম, জানালা দিয়ে তাকাতেই মন ভালো হয়ে গেল। 4 ফ্রাঙ্ক দিয়ে একটা কফি নিয়ে নিলাম। আজকের ওয়েদারটা বেশ ভালো, অলরেডি রোদ উঠে গিয়েছে। আমরা ঝর্ণার দিকে আগাতে থাকলাম। সানি ওয়েদারে ঝর্ণাটা দারুণ লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগছিল। এখানে কিন্তু এরকম ছোট বড় 72টি ঝর্ণা রয়েছে, তাই একটু পরপরে কিন্তু এ ধরনের ঝর্ণা চোখে পড়বে। এ কারণে লাউটারব্রুনেনকে দি ভ্যালি অফ 72 ওয়াটারফলসও বলা হয়। আপনি চাইলে এদিক দিয়ে যে এই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে পারবেন এবং চাইলে ভিতর দিক থেকেও ঝর্ণাটা দেখতে পারবেন। আমাদের হোটেলের পাশেই এই ঝর্ণাটি বড় বড় ঝর্ণাগুলোর মধ্যে একটি। এখানে হেঁটে হেঁটে ঘুরে দেখার ব্যাপারটা খুব এনজয় করবেন। একদিকে বিশাল পাহাড়, একটু পরপরে ঝর্ণা চোখে পড়ে, আর তারই পাশ দিয়ে হেঁটে চলেছেন। আমরা আরও সামনের দিকে আগালাম। সেখানে ল্যান্ডস্কেপটা আরও ইন্টারেস্টিং। দেখেন কি চমৎকার লাগছে। দূরে দেখলাম পাহাড়ের চূড়ায় অল্প অল্প করে বরফ জমা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই হয়তো পুরোটা ঢেকে যাবে। আরও একটু সামনের দিকে আগাতেই দেখা মিলল সুইজারল্যান্ডের আইকনিক গরু। প্রত্যেকটা গরুর গলাতেই ঘন্টা বাঁধা আর টুংটুং করে বেজে চলেছে। গরুগুলোর আরাম দেখে একটু জেলাসি লাগলো। দেখেন চোখ বন্ধ করে কি চিলটাই না করছে। এরপর আমরা আবার ব্যাক করলাম, যাচ্ছি স্টেশনের দিকে। আমরা এখন ওই যে উপরের দিকে একটা জায়গা দেখছেন সেখানে যাব। এর নাম ওয়েঙ্গেন। আমাদের হোটেল থেকে স্টেশন মোটামুটি 10 মিনিটের হাঁটার পথ। ওয়েদার ভালো থাকায় গতকালকের জায়গাগুলোকে আজকে একটু অন্যরকমভাবে দেখা হলো। দুটো ওয়েদারে দুই রকম সুন্দর। একটু পরে দেখলাম সেই ট্রেনটাও যাচ্ছে। আমরা কিন্তু ওয়েঙ্গেনে এই ট্রেনটাতে করেই যাব। চলে এলাম ট্রেন স্টেশনে, তার একটু পরেই ট্রেন চলে আসলো। আমরা উঠে পড়লাম, বিশাল জানালাসহ একটা সিটে বসে গেলাম। লাউটারব্রুনেন থেকে ওয়েঙ্গেনের এই ট্রেন রাইডটাতে আপনারা খুব সুন্দর কিছু ভিউ দেখতে পারবেন। দেখেন শুরুতেই কি ম্যাজেস্টিক একটা ভিউ চলে আসলো। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। ওই যে দেখেন লাউটারব্রুনেন ভ্যালি, এক কথায় অসাধারণ লাগছিল ভিউটা। এই ট্রেন রাইডটাও কিন্তু ইউরেল পাসে ইনক্লুডেড, সেটাই ইউজ করছি। আমরা মোটামুটি 15 মিনিট পরেই পৌঁছে গেলাম ওয়েঙ্গেন। এটা ছোট একটা টাউনের মতো। দেখেন মেঘের কত কাছে। ওয়েঙ্গেন সমুদ্রপৃষ্ঠ থেকে 1274 মিটার উঁচুতে অবস্থিত। ছিমছাম একটা জায়গা, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, খুবই শান্তিপূর্ণ একটা এনভায়রনমেন্ট। এখানকার বাড়িঘরগুলো দেখলেও একটা পিসফুল অনুভূতি আসে। কাছেই একটি চার্চ রয়েছে, সেখান থেকে লাউটারব্রুনেন ভ্যালিটার খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। ওই যে দেখেন সেই ঝর্ণাটা, আর তার নিচেই আমাদের হোটেল। এর পাশেই একটি রাস্তা রয়েছে, এখান থেকেও একটা ব্রেথ টেকিং ভিউ পাওয়া যায়। ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে কিন্তু অসাধারণ লাগে। এই পথটা ধরে হাঁটতেও ভালো লাগছিল। চিন্তা করেন যারা এখানকার রেসিডেন্ট তারা কতটা ফরচুনেট, প্রতিদিন ঘুম থেকে উঠেই এই দৃশ্যগুলো দেখতে পায়। আমরা এখন এই কেবল কারে করে আরও উপরে যাব। সেই জায়গাটার নাম ম্যানলিশেন। কেবল কারের দিকে আগাচ্ছি।
যাওয়া আসা এর মূল প্রাইস পার পারসন 58 সুইস ফ্রাঙ্ক, তবে ইউরেল পাস থাকলে 50% ডিসকাউন্ট। সো যাওয়া আসার টিকেটে আমাদের পার পারসন 29 ফ্র্যাঙ্ক পড়েছে। আর আমরা উপরের অবজারভেশন ডেকটাতে যেতে চাই, এ কারণে আরও 5 ফ্র্যাঙ্ক এক্সট্রা নিয়েছে। কেবল কারে উঠেই আমাদেরকে সরাসরি অবজারভেশন ডেকে উঠে যেতে বললো। So, enjoy it. Oh, thank you. Welcome. এখান থেকে বেশ ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায়। আমাদের কেবল কার উপরের দিকে ওঠা শুরু করলো, আশেপাশের চমৎকার কিছু ভিউ দেখতে পাওয়া যায় এবং দেখেন আস্তে আস্তে মেঘের দিকে আগাচ্ছি। এটা দেখেন মনে হচ্ছে স্ট্রেঞ্জার থিংসের কোনো সিনে চলে এসেছি। আমরা কিন্তু এখন একদম মেঘের ভিতরে। উপরের দিকে অলরেডি অনেকটুকু স্নো জমা হয়েছে, আর নিচের দিকে তাকালে একদমই কিছু দেখা যাচ্ছে না। একটু পরে আমরা পৌঁছে গেলাম ম্যানলিশিনে। পুরো জায়গাটাই মেঘে ঢাকা। ম্যানলিশন সমুদ্রপৃষ্ঠ থেকে 2230 মিটার উঁচুতে। ক্লিয়ার ওয়েদারে আপনি এই জায়গাটা থেকে আশেপাশের অনেক কিছু দেখতে পারবেন, তবে ক্লিয়ার ওয়েদার না থাকলে এরকম মেঘে ঢাকা অবস্থাতে থাকে। অল্প অল্প স্নো পড়েছে, কয়দিন পরেই একদম ভরে যাবে। আর একটু সামনের দিকে আগাতেই আরেকটা কেবল কারের স্টেশন দেখতে পেলাম। এটা চলে গিয়েছে গ্রিন্ডেলওয়াল্ডে। সেখানে আমরা আগামীকালকে যাব। তবে আপনি চাইলে কিন্তু কেবল কারে করে সরাসরি গ্রিন্ডেলওয়াল্ডে যেতে পারেন। তো এখান থেকেই গ্রিন্ডেলওয়াল্ডের একটা চমৎকার ভিউ পাওয়া যায়। দেখেন পুরোটাই কিন্তু ভিজিবল। আবার এটা দেখেন, ইন্টারেস্টিং না? যাই হোক, একটু পরে এখানে স্নো পড়া শুরু করলো। ওই সময়টাতে এনভায়রনমেন্টটা বেশ ভুতুরে লাগা শুরু করলো। একদমই কিছু দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল যেন আসলেই স্ট্রেঞ্জার থিংসের ভিতরে ঢুকে গিয়েছি। বলতেই হবে বেশ ইন্টারেস্টিং একটা প্লেস। আমরা মোটামুটি ঘন্টাখানেক এখানে এক্সপ্লোর করেছি। আমি আগেই বলেছি ওয়েদার ভালো থাকলে এখান থেকে আপনি এই রিজিয়নের অনেক কিছু দেখতে পারবেন। যাই হোক, আমরা আবার ব্যাক করার জন্য কেবল কারে উঠলাম। দেখেন পুরো ওয়েঙ্গেনটা দেখা যাচ্ছে। নামার সময়ের ভিউটাও বেশ গ্র্যান্ড লাগে। দেখেন দূরের পাহাড়গুলো কি বিশাল বিশাল, আর বাড়িগুলোকে দেখেন কি কিউট লাগে। কেবল কার স্টেশন থেকে নেমে আমরা চলে আসলাম ট্রেন স্টেশনে। একটু পরেই ট্রেন চলে আসলো, আমরা উঠে পড়লাম। নামার সময়ও আপনি আরও একবার সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে পারবেন। একটু পরেই পৌঁছে গেলাম লাউটারব্রুনেন। ট্রেন থেকে নেমে আমরা আবার উঠে পড়লাম আরেকটি ট্রেনে। এখন যাব ইন্টারলকেন ওস্টে। মোটামুটি 20-25 মিনিট সময় লাগে যেতে। এই ট্রেন রাইডটাও আমাদের ইউরেল পাসেই কভার হয়ে গিয়েছে। আমরা পৌঁছে গেলাম ইন্টারলকেন ওস্টে। স্টেশন থেকে বের হতেই একটা দোকানে আমার চোখ আটকে গেল, কারণ সেখানে সাজানো ছিল অরিজিনাল সুইস আর্মি নাইফ। ছোটোবেলা থেকেই সুইস আর্মি নাইফের নাম শুনে এসেছি, সো ডিসিশন নিয়ে ফেললাম একটা কিনেই নিব। হরেক রকম কম্বিনেশনের নাইফ, কোনটা ছেড়ে কোনটা নিব সেটাই বুঝতে পারছিলাম না। তবে একটু চিন্তাভাবনা করে নিয়ে নিলাম সুপার টিঙ্কার এই মডেলটি। দাম নিয়েছিল 37 ফ্রাঙ্ক। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নাইফের উপরে আমার নামটাও এনগ্রেভ করে দিয়েছে। স্টেশনের এখানেই আপনারা বেশ কিছু সুভিনিয়ার শপ পেয়ে যাবেন। এটা দেখেন, চাইলে এখান থেকে চকলেটও কিনতে পারেন। তবে একটা ব্যাপার বলে রাখা ভালো, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় সুইজারল্যান্ডে দামটা কিন্তু একটু বেশিই রাখে। আর স্টেশনের পাশেই ড্রিঙ্কিং ওয়াটার ট্যাপ থাকে, আপনার সাথে বোতল থাকলে রিফিল করে নিতে পারেন। আমরা এখন ইন্টারলকেন ওস্ট এই জায়গাটা হেঁটে হেঁটে ঘুরে দেখব। সামনে আগাতেই লেকের একটি অংশ পেয়ে গেলাম। দেখেন পানির কালারটা কি সুন্দর। এটা খুব সম্ভব ইন্টারলকেনের লেক থুন এবং লেক ব্রিয়েন্সের কানেক্টিং ওয়াটারওয়ে। একটু পরপরই ট্রেন আসা যাওয়া করে। আমরা এর পাশেই রাস্তা ধরে বেশ কিছুক্ষণ হাঁটলাম। খুবই রিফ্রেশিং লাগছিল। হাঁটতে হাঁটতেই আমার ওয়াইফ একটা ফ্রেন্ড পেয়ে গেল এবং সে কিছুতেই যেতে দিবে না, এবং এক পর্যায়ে এভাবেই জামার উপর বসে গেল। তো যাই হোক, বন্ধুকে বিদায় দিয়ে আমরা আবার আগালাম। রাস্তায় ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করা। ইভেন দেখেন এখানেও ফুল ঝোলানো। ইন্টারলকেন ওস্ট যতটুকু ঘুরেছি আমার কাছে চমৎকার লেগেছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো একটি সিটি। আরও একটু সামনে আগাতেই দেখলাম মানুষ প্যারাগ্লাইডিং করছে। পাশেই অফিস, সো কেউ চাইলে এখান থেকেও কিন্তু অ্যাক্টিভিটি করতে পারেন। তবে বলে রাখা ভালো, অ্যাক্টিভিটিগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ। আমরা সন্ধ্যার দিকে ব্যাক করলাম। একটা গ্রোসারি শপ থেকে স্ন্যাক্স হিসাবে রামেন নিয়ে নিলাম। দাম নিয়েছিল 4 ফ্রাঙ্ক করে। পথে একটা হালাল রেস্টুরেন্টও পেয়ে গেলাম, তবে প্রাইসিংটা আমার কাছে অতিরিক্ত বেশি মনে হয়েছে। যেমন একটা গার্লিক নানের দাম ছিল 8 ফ্রাঙ্ক। যাই হোক, সন্ধ্যা 7টার দিকে আমরা উঠে পড়লাম লাউটারব্রুনেনের ট্রেনে। সেখানে পৌঁছেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সো খেয়াল রাখবেন যে শীতের জামাটি নিচ্ছেন সেটি যেন অবশ্যই ওয়াটারপ্রুফ হয়।
আমরা সকাল 9টার সময় বের হয়ে পড়লাম। আজকের ওয়েদার মেঘলা। আমরা স্টেশনের দিকে আগালাম। আজকে যাব গ্রিন্ডেলওয়াল্ড। ট্রেন চলে আসলো, আমরা উঠে পড়লাম। ইন্টারলকেন ওস্টের আগের একটা স্টেশনে আমরা নেমে গেলাম। এই জায়গাটাও বেশ সুন্দর, বিশাল বিশাল পাহাড়ে ঘেরা। এই স্টেশন থেকে এখন আমাদেরকে আরেকটি ট্রেন নিতে হবে। কখন কোন ট্রেনটি নিতে হবে এই ব্যাপারটা আপনারা গুগল ম্যাপ ফলো করলেই কিন্তু পেয়ে যাবেন। আমরা আরেকটি ট্রেনে ওঠার জন্য আগালাম। এটি যাবে গ্রিন্ডেলওয়াল্ড। আর আজকের সব ট্রেন রাইডও আমাদের ইউরেল পাস দিয়েই কভার হয়ে যাচ্ছে। এখান থেকে গ্রিন্ডেলওয়াল্ডে যাওয়ার পথটা খুবই নাইস। আঁকাবাঁকা রাস্তা পাবেন, এখানকার রুরাল বাড়িঘর দেখতে পারবেন এবং গ্রিন্ডেলওয়াল্ডে পৌঁছে সেখানকার অসাধারণ ল্যান্ডস্কেপ দেখতে পারবেন। গ্রিন্ডেলওয়াল্ড কিন্তু সুইজারল্যান্ডের বেশ পপুলার একটা লোকেশন। আজকের ওয়েদারটা একটু খারাপ। সানি ওয়েদারে এই জায়গাটা নাকি আরও অনেক সুন্দর লাগে। স্টেশন থেকে আশেপাশের দৃশ্য দেখছিলাম, চমৎকার লাগছিল। গতকালকে ম্যানলিসিন থেকে কিন্তু আমরা এই জায়গাটাই দেখছিলাম। আর ওই যে সেই কেবল কারগুলো। আমরা একটা লোকাল শপ থেকে ব্রেকফাস্ট কিনে নিলাম, 2টো চকলেট কেক 3 ফ্রাঙ্ক করে। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। এই জায়গাটাতে অনেকগুলো উঁচু উঁচু পাহাড় চোখে পড়লো। এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু গ্রিন্ডেলওয়াল্ডের একটা আইকনিক রাস্তা এবং সামনে যে পাহাড়টা আছে এটা কিন্তু বিশাল, যদিও ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না। আমরা আগে যাব গ্রিন্ডেলওয়াল্ড ফিয়ারস্টে, সেখানে কেবল কারে করে যেতে হয়। আমরা পৌঁছে গেলাম গ্রিন্ডেলওয়াল্ড ফিয়ারস্টের অফিসে। সেখানে কেবল কার ছাড়াও আরও অনেক অ্যাক্টিভিটি কিন্তু বুক করা যায়। এই জায়গাটা একটু উঁচুতে, কিন্তু ভিউটা নাকি অসাধারণ। কেবল কারে যাওয়া আসাতে পার পার্সন খরচ পড়ে 72 সুইস ফ্রাঙ্ক, তবে ইউরেল পাস থাকলে 50% ডিসকাউন্ট। সো সেক্ষেত্রে আমাদের খরচ পড়ছে পার পার্সন 36 ফ্রাঙ্ক করে। আনফর্চুনেটলি কাউন্টারে যে একটা স্যাড নিউজ পেলাম, আজকের ওয়েদার খারাপ দেখে উপরে একদমই কোনো ভিউ নেই। সো উপরে উঠেও তেমন কিছু দেখতে পারবো না, তাই বাধ্য হয়ে এই প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। মনটা একটু খারাপ, তাই মনের দুঃখটা কমাতেই চলে গেলাম কাছেই একটা চকলেট শপে। শপটির নাম ছিল সুইস চকলেট শ্যালে। ভেতরে খুব সুন্দর করে চকলেট সাজানো। এটি একটি অথেন্টিক সুইস চকলেট শপ। এখানকার বেশিরভাগ চকলেটই হ্যান্ডমেড। আমাদের দেশে মিষ্টি যেমন পপুলার, এখানে তেমনি চকলেট পপুলার। দেখেন পাহাড়ের শেপের চকলেট, তাদের আইকনিক গরুর শেপের চকলেট, এবং এটা দেখেন সুইস আর্মি নাইফের চকলেট। পছন্দ করে করে কিছু চকলেট আমরা নিয়ে নিলাম। সুইস চকলেট একটু এক্সপেন্সিভ, যেমন আমার হাতে যে কয়টা চকলেট দেখতে পাচ্ছেন এর বিল এসেছিল 12,000 টাকা। এদের চকলেট খেতে মজাই ছিল, তবে ইউরোপে লিন্ডের চকলেটই আমার কাছে সবচেয়ে মজা লেগেছে। আমার জার্মানি ট্রাভেল ব্লগে আপনারা অনেকেই হয়তো দেখেছেন। যাই হোক, বিল পে করে খুশি মনে চকলেট নিয়ে নিলাম। এরপর আমরা হেঁটে হেঁটে গ্রিন্ডেলওয়াল্ড ঘুরে দেখলাম, সুন্দর একটা জায়গা। এখন যাব ইন্টারলকেন ওস্টে। সেখান থেকে আমরা লেক ব্রিয়ান্সে ক্রুজ করব। আমরা 1টার দিকে আবার ট্রেনে উঠে পড়লাম। যাবার পথে চমৎকার দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। সুইজারল্যান্ডের এই একটা ব্যাপার খুবই ভালো লাগে, যেদিকেই তাকাবেন সুন্দর সুন্দর দৃশ্য। আমরা পৌঁছে গেলাম ইন্টারলকেন ওস্টে। স্টেশন থেকে নেমেই সাইন দেখতে পাবেন হার্ডার ক্লাম এবং লেক ব্রিয়ান্স। হার্ডার ক্লাম অনেক উপরের একটি ভিউ পয়েন্ট। ওয়েদার ভালো থাকলে আমরাও যেতাম, তবে এখন যাচ্ছি লেক ব্রিয়ান্সের দিকে। স্টেশন থেকে একদম কাছেই টার্মিনাল। ওই যে দেখেন অলরেডি শিপও চলে এসছে। এটাতে করে আমরা লেক ব্রিয়ান্সে ঘুরবো। আমাদের ইউরেল পাসেই এই ক্রুজটা ইনক্লুডেড, তবে আলাদা ডে টিকিট কিনতে পাওয়া যায় পার পার্সন 72 সুইস ফ্রাঙ্ক, এবং সেদিনের জন্য আনলিমিটেড ক্রুজ। আমরা শিপের দিকে আগালাম এবং একটু পরেই উঠে পড়লাম। বেশ বড়সড় একটা শিপ। চাইলে আপনি ভেতরের দিকে বসতে পারেন, তবে বাইরের দিকে ডেকে বসাটাই বেটার। মোটামুটি সকাল 10টা থেকে 2 ঘন্টা পর পর ক্রুজ ছাড়ে। 6 থেকে 7টি স্টপে থামে এবং সর্বশেষে ব্রিয়েন্স নামে একটি জায়গাতে নামিয়ে দেয়। চাইলে ব্রিয়েন্স থেকে একই শিপে করে কিন্তু আবার ব্যাকও করা যায়। দেখেন লেকের পানির কালার কি সুন্দর। আমরা আস্তে আস্তে লেকের আরও বিস্তৃত অংশে চলে আসলাম। এখান থেকে চারিদিকে পাহাড়গুলো দেখতে দারুণ লাগে। আবার দেখেন পাহাড়ের গা ঘেঁষেই মেঘ জমে থাকে। এক কথায় অসাধারণ। ইন্টারলকেনে 2টো লেক রয়েছে, লেক থুন এবং লেক ব্রিয়ান্স। আমরা এখন আছি লেক ব্রিয়ান্সে। আপনি চাইলে লেক থুনেও এরকম ক্রুজ নিতে পারেন, তবে 2টো লেকের ভিউ অনেকটা সিমিলার হওয়াতে সাধারণত লেক ব্রিয়ান্সে মানুষজন ক্রুজটা নেয়। আমাদের বেশ ভালো লাগছিল, খুবই সুদিং একটা ওয়েদার। যাবার সময় এরকম ছোট ছোট ভিলেজে স্টপ থাকে, চাইলে আপনি নেমে এগুলো এক্সপ্লোর করতে পারেন এবং পরের শিপে আবার ব্যাক করতে পারেন। তবে অবশ্যই শিপের টাইমিংগুলো দেখে নেবেন, কারণ লাস্ট শিপ মিস করে ফেললে আসার ব্যাপারটা একটু হ্যাসেল হয়ে যেতে পারে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, হাতে 1 কাপ কফি আর লেকের সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, চমৎকার লাগছিল। এখানে ইজেলওয়াল্ড নামে একটি ভিলেজ রয়েছে, যেখানে একটি পপুলার কোরিয়ান ড্রামা ক্র্যাশ ল্যান্ডিং অন ইউর শুটিং হয়েছিল। তাই এই ভিলেজটি ট্যুরিস্টদের মধ্যে অনেক পপুলার। অনেকেই এখানে নেমে ভিলেজটি এক্সপ্লোর করে। তবে আমরা কোনো স্টপে নামিনি, বরং দুজন মিলে ক্রুজটাই এনজয় করেছি। ইন্টারলকেনে আসলে এই ক্রুজটা অবশ্যই মিস করবেন না। মোটামুটি 1.5 ঘন্টা পর আমরা ব্রিয়েন্স নামে একটি জায়গাতে চলে আসলাম।
আমরা নেমে গেলাম, তবে চাইলে আমরা কিন্তু এই শিপে করে আবার ব্যাক করতে পারতাম। আমরা পাশেই ট্রেন স্টেশনে চলে গেলাম, কারণ ট্রেনে ব্যাক করতে কম সময় লাগবে। ব্যাক করার সময়ও লেক ব্রিয়েন্সের দৃশ্য দেখতে পেলাম। কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম ইন্টারলকেন ওস্টে। এরপর আমরা আবার চলে এলাম লাউটারব্রুনেনের ট্রেনে। দুজনেরই মনটা একটু খারাপ, কারণ এত সুন্দর একটা জায়গাতে ট্যুরটা অলমোস্ট শেষ। মেঘলা ছিল আজকে সারাটা দিন, তবুও কিন্তু ভালোই লেগেছে। লাউটারব্রুনেন পৌঁছে শেষবারের মতো জায়গাগুলো দেখে নিচ্ছি। শেষ সময় বলেই কিনা জানি না, তবে আজকে জায়গাটা অন্যরকম সুন্দর লাগছিল। খুব সম্ভব বৃষ্টির পরপর দেখেই এনভায়রনমেন্টটা এত চমৎকার লাগছে। এখানে নদীর পাশেই একটি চার্চ রয়েছে, ওই দিকটা এক্সপ্লোর করা একটু বাকি ছিল। আমরা হেঁটে হেঁটে সেদিকেই আগালাম। এদিকটাও না খুব সুন্দর। আমরা হেঁটে হেঁটে আরও ভেতরের দিকে গেলাম, এদিকেই আরও কিছুক্ষণ ঘুরে দেখলাম। ফেরার পথে নদীর কিনারা ঘেঁষে কিছুক্ষণ হাঁটলাম। বলতেই হবে আমাদের দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি ছিল এই লাউটারব্রুনেন ভ্যালি। আমরা দুজনেই অনেক এনজয় করেছি এবং ডেফিনেটলি এই জায়গাটাকে অনেক অনেক মিস করব। এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল অসাধারণ একটি সুইজারল্যান্ড ট্রিপ। কাল আমরা মুভ করব ইটালিতে। এখন চলে আসি খরচের ব্যাপারে। আমাদের 3 দিন 3 রাতের সুইজারল্যান্ড ট্রিপে শপিং এবং এয়ারফেয়ার ছাড়া পার পারসন খরচ হয়েছে 80,000 টাকা। এয়ারফেয়ার সহ এই খরচটা হতো পার পারসন 2,30,000 টাকার মতো। খরচের একটা ব্রেকডাউন আমার ওয়েবসাইটের ট্রাভেল সেকশনেই পেয়ে যাবেন। আমি নিচে ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট সেকশনে লিঙ্ক করে দিচ্ছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করছি আপনারা আমাদের সুইজারল্যান্ড ট্রিপ সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের ইউরোপ ট্রিপের সবচেয়ে বেশি দিন স্টে করা দেশ ইটালিতে। ঘুরে দেখাবো মিলান, ভেনিস এবং রোমের অসাধারণ কিছু জায়গা। আপনারা আমার সুইজারল্যান্ড ট্রিপের যাবতীয় খরচের হিসাব এবং বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক আমার ওয়েবসাইটের ট্রাভেল সেকশনে পেয়ে যাবেন। আমি নিচে ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট সেকশনে লিঙ্ক করে দিব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।